গত 13ই জুন ইরান এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতির কথা উঠেছে। আসলে এই যুদ্ধবিরতি আদৌ কার্যকর হবে কিনা বা যুদ্ধবিরতি যদি কার্যকর হয় কোন পক্ষ লাভবান হলো সেই বিষয়ে এখন আলোচনা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বা ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতিটা কার্যকর করার কথা বলা হচ্ছে, এখন পর্যন্ত সেরকম কোনো শুভ লক্ষণ দেখা যাচ্ছে না আসলে আদৌ যুদ্ধ বন্ধ হবে কিনা। তবে যুদ্ধবিরতি কার্যকর হলে আসলে কোন পক্ষ জয়ী হলো বা লাভবান হলো সেটা কিন্তু হিসাব করা যায় যে কোন পক্ষ যুদ্ধ শুরু করেছিল এবং কি অঙ্গীকার নিয়ে যুদ্ধ শুরু করেছিল তার উপর ভিত্তি করেই বোঝা যায় যে আসলে কে যুদ্ধে জয়ী হলো বা কে পরাজিত হলো। মূলত যুদ্ধটা শুরু করেছিল ইসরায়েল। তো এই ইসরায়েলের কথা ছিল যে ইরানের খামেনিকে হত্যা করা, তারপর ইরানের সরকারকে চেঞ্জ করা, তাদের পারমাণবিক বোমা তৈরির যে সক্ষমতা সেটাকে ধ্বংস করে দেওয়া বা ইরানকে একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে দেওয়া। আমরা যদি দেখি ইসরায়েল কিন্তু খামেনিকেও হত্যা করতে পারেনি, তাদের সরকারকেও চেঞ্জ করতে পারেনি বা তাদের পরমাণু যে সক্ষমতা নষ্ট করে দেওয়া সেটাও কিন্তু করতে পারেনি। তার মানে এমনকি দেখা গেল যে পরবর্তীতে তাদের পক্ষে স্বয়ং আমেরিকাকে নামেও খুব একটা লাভ হয়নি। তারা বলতেছে তাদের পরমাণু শক্তি অর্জনের যে সক্ষমতা নষ্ট করে দিচ্ছে, কিন্তু প্রমাণ কিন্তু এই ধরনের কথাবার্তা বলে না আসলে যে আসলে আদৌ নষ্ট হয়েছে কিনা। হয়তোবা ইরানের এই কার্যক্রম বিঘ্নিত হবে কিন্তু একেবারেই স্থায়ীভাবে ধ্বংস হয়ে যাবে এটা বলা যায় না। অন্যদিকে ইরান যেটা বলেছিল যে একেবারে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে, ইসরায়েলকে একেবারে তামাতামা করে দেওয়া হবে, ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব থাকবে না বা ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধন করা হবে, সেটা কিন্তু তারা করতে পারেনি। তবে কোনো পক্ষই যে একেবারে 100% সফলতা অর্জন করতে পারেনি এটা ঠিক হলেও তবে দুইটা বিষয় কিন্তু পরিষ্কার। ইসরায়েলকে যে একেবারে অজেয় বলা হতো, তাদের আয়রন ডোমকে একেবারে অব্যর্থ অস্ত্র বলা হতো, সেটা কিন্তু এখন আর বলা যাবে না। এবং তাদেরকে যে ভয় দেখানো যায় বা তাদেরকেও যে তারা গাজারবাসীর উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন যে চালাচ্ছে, যে গণহত্যা চালাচ্ছে, তার যে একটা বিভীষিকা ইসরায়েলবাসীও যে টের পায় এটা কিন্তু এই যুদ্ধের মাধ্যমে ইরান প্রমাণ করতে পেরেছে। এবং ইরানকে যে ফুলেভাবে অনেক বড় হিসেবে প্রচার করে, আরও অন্য রাষ্ট্ররা যে তাকে ইরানকে ভয় করে, তো সেই ভয়টাও কিন্তু অনেকটা অমূলক, সেটাও প্রমাণিত হয়েছে। মূলত দেখা যাচ্ছে যে এখানে ইরানকে যত বড় ভাবা হয় অত বড় না, আবার ইসরায়েলকে যত অজেয় ভাবা হয় তাও না। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে যত দুর্ধর্ষ ভাবা হয় ইরান সেই ফানুসটা অনেকটা মিলিয়ে দিয়েছে। এবং ইসরায়েল যেভাবে বলতেছে যে ইরানের অনেক বড় বড় বিজ্ঞানীকে, বড় বড় জেনারেলকে যারা হত্যা করেছে, তো মূলত এই জেনারেল বা বিজ্ঞানীকে হত্যা করার মধ্য দিয়ে আসলে ইসরায়েল কিছুই অর্জন করতে পারেনি। কারণ হচ্ছে ইরান একটা আদর্শিক রাষ্ট্র, তাদের আদর্শ যেভাবে টিকে থাকবে, তাদের মানুষজন যত ক্ষয়ক্ষতি হোক আদর্শের মাধ্যমে তারা কিন্তু টিকে থাকবে। অন্যদিকে ইসরায়েলের যে বাগাড়ম্বর সেটা কিন্তু এই যুদ্ধের মাধ্যমে অনেকটাই স্তিমিত হয়ে গেছে। তারা আর ঘুরে দাঁড়াবে বলে মনে হয় না। আবার আর একটা বিষয় দেখা যাচ্ছে, ইসরায়েল নিজে এখানে কখনোই কিছু করতে পারবে না আমেরিকার সাহায্য ছাড়া। এই সময় আরব রাষ্ট্রগুলো যদি চাইতো তাহলে কিন্তু একেবারে ইসরায়েলের টুটি চেপে ধরতে পারতো, কিন্তু আরব রাষ্ট্রগুলোর মধ্যে অনৈক্যের কারণে এই লক্ষ্য তারা কখনোই অর্জন করতে পারে না। তো যখন ইরান আমেরিকার সামরিক ঘাঁটি কাতারে হামলা করলো, তখন কিন্তু আরব রাষ্ট্রগুলো আসলে টনক নড়ে বসেছে। তারা দেখেছে যে এই ধরনের হামলা যদি হতে থাকে তাহলে আরব রাষ্ট্রগুলো সবারই ব্যবসা বাণিজ্য অনেকটা বন্ধের উপক্রম হবে। বিশেষ করে তেলের ব্যবসা, এলএনজির ব্যবসা, এই হরমুজ প্রণালী দিয়ে যেগুলো হয় সেগুলো কিন্তু আসলে বন্ধ হয়ে যাবে। মূলত কাতারের ছোটাছুটি এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলো, বাহরাইন, সৌদি আরব বা অন্যান্য দেশগুলো আছে, সংযুক্ত আরব আমিরাত, তাদের ছোটাছুটির কারণেই কিন্তু ট্রাম্প এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন এবং ইসরায়েলকে সংযুক্ত করতে পেরেছেন। তো এখানে একটা বিষয় ক্লিয়ার যে আরব রাষ্ট্রগুলো যদি এক হয় তাহলে ইসরায়েলের সাহস নেই হামলা করার, কিন্তু আরব রাষ্ট্রগুলো কিন্তু এক হয় না। তাদের মূল বিষয় ইরান তাদের সাথে শক্তিশালী হয়ে গেল কিনা, শিয়া সুন্নি বিভেদটা তারা অনেক সময় এর চারা দিয়ে ওঠে। তো যতক্ষণ না আপনি শিয়া সুন্নি বিভেদের উপরে উঠে জালেম এবং মাজলুম নির্যাতিত এবং নিপীড়কের পার্থক্য করতে না পারবেন, এসব ভেদাভেদের ঊর্ধ্বে ওঠে, ততক্ষণ পর্যন্ত কখনোই কিন্তু এই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। এই ইসরায়েল কিন্তু সবসময়ই এই বিভেদের সুযোগটা নিতেই থাকবে এবং দেখা যাবে যে শেষ পর্যন্ত এই ডিভাইড অ্যান্ড রুল যে পলিসি, এই গেম খেলে কিন্তু ইসরায়েল সেখানে ফায়দা লোটার চেষ্টা করবে। তবে এই 12 দিনের যুদ্ধে মোটামুটি এটা পরিষ্কার, ইসরায়েল যতটাকে বড় মনে করা হয়, ইসরায়েল আসলে অতটা অতটা অজেয় না, এবং তাদের আয়রন ডোমকে একেবারে দুর্ভেদ্য মনে করা হচ্ছিল সেটাও না। এবং অন্যদিকে ইরানকে যে বড় শক্তি করে দেখাচ্ছিল, শত্রুকে বড় করে দেখায় তারপর আক্রমণে গ্রাউন্ড সৃষ্টি করা, সেটাও কিন্তু সম্ভব না। তো অতএব বলা যায় যে এই যুদ্ধের মধ্যে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে।